হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি ভৌতিক গল্প, শিশির কুমার মজুমদারের লেখা সেই লোক। গল্পটি নেওয়া হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত নির্মল পুস্তকালয় প্রকাশিত সেরা ভূতের গল্প বইটি থেকে। গল্পের লেখকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প সেই লোকটা। বৃষ্টি মাথায় করে বেগমপুর স্টেশনে পৌঁছে শুনলাম ট্রেনের অনেক দেরি। নতুন টাইম টেবিলের মতে সময় প্রায় ঘন্টা দুয়ের মতো পিছিয়ে গিয়েছে। অগত্যার টিকিট নিয়ে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে হাজির হলাম। বাইরে তখনও ঝোড়ো হাওয়ায় গাছপালার মাথাগুলো আছড়া পাছড়ি খাচ্ছে। সে লোক চলাচল নেই। স্টেশনের সামনের স্ট্যান্ডেও কোনো রিক্সা বা গাড়ি নেই। নোংরা টানা লম্বা ওয়েটিং রুমের এখানে ওখানে অল্প কয়েকজন মানুষ জড়সড় হয়ে শুয়ে আছে। নজরে দেখেই বুঝলাম তারা সবাই হাঘরের দল। যাত্রী বলতে আমি একা। একটা বেঞ্চে হাতের কাগজটা দিয়ে ছেড়ে বসলাম। কাজ না থাকায় কাগজটা মিলে অন্ধকারের মধ্যে পড়তে চেষ্টা করতে লাগলাম। সারাদিন কাজের ঝঞ্ঝাটে ওটা পড়ার সময় পাই। দু একটা বড় হেডিং এ চোখ বোলাতে আলস্যে শরীর ভেঙে এলো। বাদুই হাই উঠল। ভীষণ ঘুম পেতে লাগলো। মুড়ে চড়ে বসে আবার কাগজটা ভালো করে মেলে ধরতে যেই যাব, প্ল্যাটফর্মের দিক থেকে পিঠ পুজো একজন বুড়ো ঢুকলো ভেতরে। সে ওই হাঘরের দলেরই একজন, তাতে সন্দেহ ছিল না। লোকটা সোজা এসে বসে পড়লো আমার পাশে। ওর পরনের কাপড় ছেঁড়া ময়লা, পায়ে প্লাস্টিকের চপ্পলও তেমনি তাপ্পি মারা, আটকেটা খাওয়া দেহ, চোখ করে বসা। বসেই লোকটা কিন্তু আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকা, যেন কিছু বলতে চায়। ওর সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল না, তাই কাগজের মুখ ঢাকলাম। আড়াল পড়তে আর কিছু বুঝতে পারলাম না কি করছে। মনে কিন্তু কেমন একটা অস্বস্তি ভাব। চারিদিকে এত জায়গা থাকতে এখানে গিয়েছে কেন বসে? কি ওর উদ্দেশ্য? কি ও আমাকে বলতে চায়? আমাকে বলার মতো কি ওর কথা থাকতে পারে? নিশ্চয়ই ওর কোনো বদমতলব আছে। লোক ছাড়া কি কেউ এত রাতে এমন ভাবে পাশে এসে বসে? খবরের কাগজের লেখাগুলো অন্ধকারে আরো এলোমেলো হয়ে গেল। একটা চিন্তা হলো, ওটা কি এখনো কোটর বসার জল জলে দুটো চোখ দিয়ে তেমনি ভাবে আমার দিকে তাকিয়ে আছে? মনে এসব চিন্তা এলেও হাসি পেল আমার। এসব কি আবল তাবল ভাবছি আমি? এই ওয়েটিং রুম আমার কেনা জায়গা নয়। এখানে যে কেউ বসতে পারে যেখানে খুশি। তা নিয়ে আমার ভাবনার কি আছে? তাছাড়া কারোর কোটরে বসা চোখ হলে এই তো আর সে বদলোক হয় না। আর এ তো আধ পেটা খাওয়া কমজোর মানুষ, আমার সাথে গায়ের জোরে পারবেই না। তবে কেন ভাবছি আমি? কাগজ নামিয়ে ওর দিকে তাকিয়ে আমি চমকে উঠল। কি সর্বনাশ! লোকটা তার সেই আতঙ্ক ভরা ভীষণ দৃষ্টি মেলে তেমনি ভাবে আমার দিকে তাকিয়ে আছে। বোধহয় ওর চোখের পলকও পড়েনি তখন থেকে। চোখে চোখ পড়তেও কোনো ভাবান্তর হলো না। আমার মনের মধ্যে কেমন যেন ঝড় উঠল। তাড়াতাড়ি আবার কাগজে আড়াল টানলাম দুজনের মাঝে। লোকটা কি পাগল? বলে ওর চোখে এমন ভয়ঙ্কর দৃষ্টি কেন? একটা পাগলের সাথে এমন করে পাশাপাশি তো থাকা যাবে না, আর উচিতও নয়। এ বলতে পারে কখন কি করে বসবে। চলে যাবো অন্য বেঞ্চে, নাকি লোকটা বদ, থমকে দিলেই টিট হয়ে যাবে। যা ওর চেহারা আর বয়স, তাতে হয়তো ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরক্ষণে মনে হলো ধমক দিয়ে কি হবে, ঝামেলা বাড়বে বই, তাতে হয়তো কমবে না। তার থেকে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসাই বুদ্ধিমানের কাজ। কাগজ মুড়ে নিচু হয়ে পায়ের কাছে রাখা অ্যাটাচিটা ধরলাম। সোজা হয়ে শেষবারের মতো ওর দিকে তাকিয়ে সত্যি আতঙ্কে আমি কেঁপে উঠলাম। লোকটা তেমনি ভাবেই তাকিয়ে আছে, তোর দৃষ্টিতে প্রচন্ড জিজ্ঞাসা মেশানো। আমি মনে মনে ওকে অপছন্দ করছি তা যেন ও বুঝতে পেরেছি। তাই ওর রাগ। বড় বড় পা ফেলে আমি অন্য প্রান্তে একটা বেঞ্চে গিয়ে বসলাম। বাইরে তখনও দুর্যোগ সমানে চলেছে।
ওয়েটিং রুমে তখনও আমি একাই যাচ্ছি। ভয়ঙ্কর লোকটার যাত্রী আর নতুন কোনো যাত্রীও এই দুর্যোগে আসবে তাও মনে হয় না। এখন যদি ও আবার উঠে এসে আমার পাশে বসে, তবে বেশ অস্বস্তি নিয়ে বারবার আমি ওর দিকে তাকাতে লাগলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ও আর আমার কথা মনে রাখেনি। বেঞ্চে দুপা তুলে দিয়ে দু হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসেছে। বোধহয় অমন করেই ও একটু ঘুমিয়ে নিতে চায়, কি জানি। হয়তো এই বেঞ্চটাকেই ও বরাবর ওর রাতের আস্তানা বানিয়েছে, আর আমাকে তা দখল করতে দেখে রাগে অমন করছে। ও নিজের অধিকার ফিরে পেয়ে খুশি। আর নড়াচড়া করতে দেখলাম না ওকে। একটু সাহস ফিরে এলো আমার। কি ভয় না পেয়েছি মিছিমিছি। আবার কাগজটা খুলে ধরে ওয়েটিং রুমের টিমটিমে আলো অন্ধকারের মধ্যে পড়তে চেষ্টা করলাম। জায়গায় দেখলাম লেখা আছে, দিল্লিতে সংসদে রেল যাত্রীদের নিরাপত্তার কথা নিয়ে ঘোর তর্কযুদ্ধ হয়ে গেছে। বিরোধীরা অনেক নজির তুলে রেল ভ্রমণ যে আজকাল কত বিপজ্জনক তা বোঝাতে চেষ্টা করেছে। সরকার নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। খবর পড়ে আমার হাসি পেল। সবই হয়তো হবে, কিন্তু আজ এই মুহূর্তে ভীষণ ঝড়জলের মাঝে এর নির্জনতার সুযোগ নিয়ে যদি ওই পাগলটা আমাকে আক্রমণ করে, তবে কে আমাকে সাহায্য করবে? ওই ঘুমন্ত হাগরের দল? কখনো না। পরের ঝামেলায় মাথা ঘামাবার মতো মানসিকতা নিয়ে ওরা জন্মায় না। যা আছে আমার তাই হবে। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম চিন্তায়। হঠাৎ তাকিয়ে দেখি কি আশ্চর্য, লোকটা ওখানে নেই। নেই ঘরের অন্য কোনো খানে। গেল কোথায় ও? তবে কি আবার প্ল্যাটফর্মের দিকেই চলে গেছে? বাইরে দুর্যোগ, যা হোক এ তবু ভালো হলো। নইলে মনে ভয় আর সন্দেহ নিয়ে বাকি সময়টুকু আমাকে এই অস্বস্তির মধ্যেই কাটাতে হতো। খুশি মনে কাগজটা তুলে সামনে তাকিয়ে আমি শিউরে উঠলাম। আমার আর সামনের দেওয়ালের মাঝখানে বসে আছে লোকটা। উফ, সে কি চোখের দৃষ্টি! আতঙ্কে আমার মুখ দিয়ে অস্পষ্ট একটা আওয়াজ বের হয়ে এলো। কে ও? কি চাই ও? এমন করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমি তো ওকে চিনি না। তবে হুড়মুড় করে উঠে পড়লাম আমি। দরজা দিয়ে বাইরে বার হওয়ার সময় স্পষ্ট শুনতে পেলাম কি যেন বিভৎস এক অশরীরী গলায় বলল, যাও, কেউ আসছি পেছনে। এমন ভয়ঙ্কর কর্কশ গলা কি কোনো মানুষের হতে পারে? এ যেন ওর দেহর ভেতর থেকে আর একজন কেউ জোর করে কথা বলছে। আমি ভয়তে ছুটতে আরম্ভ করলাম। বাইরের ওদিকের ঘরে স্টেশনের লোকজনরা আছে। সে ঘরের পাশে গিয়ে থামলাম। এখন আমাকে লোকজনের মাঝেই থাকতে হবে। এক মুহূর্ত আর সেই লোকটার সাথে থাকা উচিত হবে না। ভিজে সারা গা দিয়ে আমার জল ঝরছে। রুমাল বার করে হাত মাথা মুছতে লাগলাম। কিন্তু কে ওই লোকটা? হঠাৎ মনে হলো সর্বনাশ করে বসে আছি আমি। আতঙ্কে ভয় পালিয়ে আসার সময় সঙ্গে অ্যাটাচিটাই আনা হয়নি। তাতে আছে আমার যথা সর্বস্ব। আজ বিকেলে পাওয়া কন্ট্রাক্টরি কাজের টাকা, অনেক টাকা। ওই টাকার জন্যই তো এসেছি এখানে। অ্যাটাচিটাই ওখানে পড়ে আছে বেঞ্চের পাশে, ওই লোকটার সেই ভয়ঙ্কর দু চোখের সামনে। তবে কি লোকটা বধ? ও অনেকক্ষণ থেকেই আমার পিছু নিয়েছে সবকিছু জেনে। ফোন দিয়ে ভয় দেখানোর ফাঁদ পেতেছে। তার মতো আমি তাতে জড়িয়ে পড়েছি। তা নিয়ে এখনো পালাবে? এ কি বোকামি করলাম আমি! ওয়েটিং রুমে তো আরো অনেক হাঘরের মানুষ ছিল। তাদের সামনেও আমার কি করতে পারে? কেন এই সহজ কথাটা মনে হলো না আমার? চোখ পাকিয়ে অমন করে রাতের অন্ধকারে তো অনেকেই ভয় দেখাতে পারে। ভেন্টিকুলেশন জানলে অমন গলার স্বরও বদলানো যায়। এত কথা জেনেও কেন আমি এমন বোকামি করলাম? ফিরে গিয়ে আর কি ওর দেখা পাবো? এমন করে ভয় দেখাতে পারে যে সে তো চোখের ধুলো দিয়ে পালিয়েছে। রাগে দুঃখে নিজের গালেই চড় মারতে ইচ্ছে হলো। বৃষ্টিতে ভিজে ছুটে গিয়ে দাঁড়ালাম আবার ওয়েটিং রুমের দরজার সামনে। এক নজরে ঘরের ভেতরে দেখেই বুঝলাম আমার সর্বনাশ হয়ে গিয়েছে। কোথাও লোকটা নেই, নেই আমার অ্যাটাচিটাও। আমার চিৎকার চেঁচামেচিতে হাঘরের দল উঠে বসল। তারা তো আমার কথা শুনে অবাক। এ ওর মুখের দিকে চাইতে লাগলো। হয় ওরা সত্যিই ঘুমাচ্ছিল, না হয়তো ওরাও এই ষড়যন্ত্রের শরীর। একজন তো বলেই বসলো, বাবু, আমি তো অনেকক্ষণ জেগে আছি, কই আপনাকে তো এখানে আসতে দেখিনি।
আপনি অন্য কোথাও বসেছিলেন, সেখানেই দেখুন গিয়ে। বলে কি লোকটা? বেশ বুঝতে পারলাম আমি এদের শিকার হয়েছি। দল বেঁধে এরা আমার সর্বনাশ করেছে। এ দুঃখে তখন আমি পুলিশ পুলিশ বলে চিৎকার শুরু করে দিয়েছি। তা শুনে হা ঘরের কয়েকজন তো দাঁত বার করে হাঁটতেই লাগলো। ওরা জানে এই দুর্যোগে এত রাতে হাবধারা গোবিন্দপুর রেল স্টেশনে আর যারাই থাক না কেন, পুলিশ পাহারায় নেই। চিৎকার শুনে স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান ছুটে এলো। আমার সব কথা শুনে স্টেশন মাস্টার আলো তুলে ধরে হা ঘরের দলের প্রত্যেকের দিকে দেখে বললেন, এদের কাউকে তো কখনো চুরি টুরি করতে দেখিনি। এরা মশাই সত্যিই হা ঘরে, তবে আজ হাদুকে এখানে দেখছি না। সেই মশাই সত্যিই পাকা চোর, তার পক্ষে সবই সম্ভব। আমি বললাম, তবে সে পাগলের ভান করা লোকটা কি? সে এলো কোথা থেকে? উনি বললেন, এদিকে তো আছে এক যুগী পাগল, তো সে স্টেশনে কাল ভদ্রে আসে। না মশাই, এ কাজ কোনো সাজা পাগলের, সে এদিকের লোক না। আপনি থানায় যান, তারা যদি এর কোনো হদিশ করতে পারে। পয়েন্টসম্যান বলল, বড় রাস্তা ধরে সোজা উত্তর মুখে চলে যান বাবু। বড় ঝাঁকড়া বটগাছ পার হলেই থানা, খুব কাছে, 3 কিলোমিটার পথ হবে। থানার দারোগা খুব হুঁশিয়ার, তিনি ঠিক মামলার ফয়সলা করবেন। বাইরের ঝোড়ো হাওয়া আর ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে আমার এত দুঃখ ও হাসি পেল, বুঝলুম আর মিথ্যে টাকার শোক করে লাভ নেই। হাত ঘড়িতে দেখলাম ট্রেন আসার সময় হয়ে গিয়েছে, কিন্তু সে ট্রেনও এলো বেশ দেরি করে। ট্রেনে ভিড় ছিল না, তাই খালি একটা কামরাতে উঠে বসে পড়লাম। মনের এমন অবস্থা ছিল যে ঘুম আর এলো না। কত সব বোকামির কথা কাগজে পড়েছি আর হেসেছি, আর আজ আমি নিজেই তার শিকার হই। প্যাসেঞ্জার ট্রেনটা ধিকোতে ধিকোতে চলছিল, ঠিক স্টেশনে থামছিল। কিছুক্ষণ পরে তেমনি একটা স্টেশনে এসে থাম। ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেছে, ঝোড়ো হওয়ার দাপটটাও কম। কি যেন উঠলো কামরায়, বসলো এসে পেছনে। সেসবে আমার তত খেয়াল ছিল না, নিজের দুর্ভাগ্যের চিন্তায় বিভোর ছিলাম। হঠাৎ করে নিঃশ্বাস পড়তে চমকে ফিরে তাকালাম। এই আমি পাথর হয়ে গেলাম। সেই লোকটা আমার পাশে বসে, চোখে ওর সেই বিভৎস দৃষ্টি। আমি তাকাতেই ও তেমনি ভয়ঙ্কর গলায় বলল, পিছন পিছন আসবো বলেছিলাম, এসেছি। বর্ষার বেঞ্চ কারো কেনা নয়, পয়লা ছেঁড়া কাপড় পরে থাকলেই সবাই চোর নয়। ছি, ছি। ভীষণ ভাবে শেষবারের মতো তাকিয়ে ও উঠে দরজা দিয়ে নেমে গেল। ট্রেনটাও সঙ্গে সঙ্গে আবার চলতে আরম্ভ করলো। হুঁশ ফিরতেই আমার মনে পড়ে গেল, এই লোকটাই তো আমার অ্যাটাচিটা চুরি করেছিল। আমি চেঁচিয়ে উঠলাম, আমার অ্যাটাচি, আমার অ্যাটাচি! ওই লোকটা আমার অ্যাটাচি নিয়ে গেছে। উঠে অ্যালার্ম চেনটা ধরতে যাচ্ছিলাম, পাশের একজন ভদ্রলোক থমকে বললেন, আরে মশাই, পাগল হলেন নাকি? অ্যাটাচিটা তো পায়ের কাছে গড়াগড়ি যাচ্ছে দেখছি। বসুন বসুন। ঘুমিয়ে পড়েছিলেন নাকি? ঘুমের চোখে স্বপ্ন দেখছিলেন, তাই তো? কিন্তু অ্যাটাচিটা এলো কি করে? কি পাগলই দিয়ে গেল? বোকার মতো অ্যাটাচিটা তুলে ধরে নিয়ে ধপ করে বসে বললাম আমি খুলে দেখি, কাতা বাঁধা নোটের বান্ডিলগুলো সব ঠিকই আছে। ভদ্রলোক বললেন, ঘুমান আর যাই করুন, অ্যাটাচিটা সামলে রাখুন। বেগমপুরে নাকি এক কাণ্ড ঘটে গিয়েছে। শুনলাম ওখানে স্টেশনে এক ভদ্রলোকের এক শোকেস চুরি গিয়েছে। চুরি করে এদিকে নামি চোর হাদু নাকি পালাচ্ছিল, তাকে নাকি দেখে ফেলে যোগী বাবু। সে হাদুকে তাড়া করে, সারা রাস্তা চেঁচাতে চেঁচাতে আসে। আশেপাশে সবাই ভাবে ও পাগলের কাণ্ড, কেউই গা করে না। বটতলা থানার কাছে ধরা পড়ার ভয়ে হাদু নাকি ওকে ছুরি মারে। খুবই ক্ষত, হাদুও পগার পার বামাল সমেত। থানার সিপাহীদের হাদু নামই বলে গেছে যোগী। তারা স্টেশন ও স্টেশন খোঁজাখুঁজি করতেই ওরা জানতে পারে এই ব্যাপারটা। আহা, যোগী পাগল বড় ভালো মানুষ ছিল। আমি বোকার মতো ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক বললেন, দিনকাল ভালো নয়, সামলে তবে ঘুমান মশাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আশা করি তোমাদের ভালো লেগেছে।
এরকম আরো নানা ধরনের মজাদার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।